মেঘে ঢাকা আকাশে বৃষ্টি হবে হবে ভাব সেই কখন থেকে, তবুও বৃষ্টির কোনো দেখা মিলল না। অলস দুপুরে শুয়ে আছি, ঘুমাচ্ছি এমনটা কিন্তু নয়। শুয়ে শুয়ে অলস দুপুরটা খুব এনজয় করছি। গ্রাম বরাবরই আমার ভালো লাগে। বছর কয়েক আগে শেষবার গ্রামে যাই, মায়ের দুঃসম্পর্কের মামার বাড়ি। যদিও বা এখন ওটা বলা যায় আমার দুঃসম্পর্কের মামার বাড়ি। তখনও আষাঢ় মাস ছিল, বৃষ্টি এই আছে তো এই নেই। বৃষ্টিতে গ্রাম উপভোগ করার মজাই আলাদা, খুব একটা খারাপ লাগলো না। শহরের এই ইট পাটকেলের দালানের খাঁচার বন্দি জীবনের থেকেও গ্রামের সহজ সরল জীবনযাপন করা মন্দ না। তবুও মানুষ মুক্তমনা জীবন ছেড়ে শহরে ছুটে যায়, দূষিত পরিবেশে হুমড়ি খেয়ে পড়ে। কি মজা পাই জানি না আমি। 10 দিন ছিলাম। দিনটা রবিবার ছিল, আমার বেশ মনে আছে। গাড়ি চলছে, আমি বাহিরে তাকিয়ে আছি। হালকা বাতাসে চুল এসে বারবার আমায় এলোমেলো করছে, তবুও ভালো লাগছে। নদী, তোর চুলটা ঠিক কর, আমাকে খুব জ্বালায়। দিদির কথায় চুলকে খোঁপা করে নিলাম অনিচ্ছায়। আমি স্বভাবতই এমন। আমার জন্য কেউ কষ্ট পাক কিংবা আঘাত পাবে এটা আমি মানতে নারাজ। তাই সবসময় মেনে নেওয়া আমার এক স্বভাব। দুপুর 2টোয় আমরা পৌঁছালাম মামার বাড়িতে। বাড়িটি ছবিতে দেখা বাড়ির মতো না। গ্রাম হলেও তাতে আলিশান বাড়ি ঘর থাকবে এটা আমার জানা ছিল না। দোতলা একটি বাড়ি, বাহির থেকে এর বেশি কিছু আন্দাজ করতে পারলাম না। আমাদের দেখে মামা মামিরা এলো। পরিচয় পর্বে জানলাম মামা মোসাফফর হোসেন, একজন স্কুল মাস্টার, মামি তানিয়া বেগম। তাদের 2 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে মামুন হোসেন এবার বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের, আর ছোট ছেলে মাহবুব হোসেন ক্লাস 10-এ পড়ে। আর মেয়ে মায়া হোসেন সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করলো। আর এক মামা ছিল, তিনি ছোট জন, নাম মোবারক হোসেন। তার স্ত্রী পাখিয়ারা বেগম। বেশ সুন্দর নাম ছিল মামির, আমার মনে ধরেছে। দেখতেও সুন্দর। অল্প বয়স বোধ হয়, তবে 2 সন্তানের জননী তিনি। কম বয়সে বিয়ে হওয়ায় মা হয়েছেন ঠিক, কিন্তু বয়স তার চাপা পড়েনি সংসারের বোঝায়। 1 ছেলে 1 মেয়ে। ছেলে সৌরভ হোসেন এবার ক্লাস 5-এ, খুব মিষ্টি আর ভারী দুষ্টু। মেয়ে সানা হোসেন এবার ক্লাস 8-এ পড়ে। ভিতরে গিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা কোনো অংশে প্রাসাদের থেকে কম না। বাহির থেকে পুরোপুরি বোঝা না গেলেও ভিতরে এসে আধুনিকতার ছোঁয়া আর বিশাল বাড়িটি প্রাসাদের মতন লাগছে। টাস্কি খাওয়া মোড় থেকে ফিরে আমি সবাইকে দেখতে লাগলাম। প্রথম নজর মায়ের দিকে পড়ল। মা মামিদের সাথে কথা বলাতে ব্যস্ত, বাবা মামাদের সাথে, কিন্তু তাদের কিছু কথা কানে আসছে। পুরনো জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রাখছেন দেখে বেশ ভালো লাগছে। রাখতে হয় হাসান ভাই, যতই হোক এটা আগে জমিদার সুলাইমান হোসেনের প্রাসাদ ছিল। তা তো বটে, তা তো বটে, বেশ ভালো লাগলো। তবে বাহিরে মনে হয় পরিবর্তন হয়েছে। আগে যখন এসেছি তখন তো এমন ছিল না। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন করেছি বছর 2 আগে, বাবার মৃত্যুর পর। অনেক আগের বাড়ি এটা, আমার দাদার দাদার সময়ের প্রাসাদ। এত বছরে যে ঠিকঠাক ছিল সেই ঢের ভালো। তবে পুরো বাড়ি ভাঙা কিংবা নতুন করে করার ইচ্ছা আমাদের কারণ নেই। আমরা চাই আমাদের বাপ দাদার জমিদারি মহল থাকুক। না 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 না, বেশ ভালো করেছেন। জমিদারি না থাক, অন্তত মহল তো আছে, এটাই বা কম কিসের। তবুও সবাই জমিদার বাড়ি বলে চিনবে। সে তো চিনবে। শেষ আমাদের দাদামশাই ছিল জমিদারের অঞ্চলে, এরপর বাবা এসব জমিদারি করেনি। জায়গা জমি যা ছিল তা দিয়ে আর একটা সরকারি বেতনভুক্ত কর্ম ছিল তার একমাত্র সহায়। সেখান থেকে আমরাও আর জমিদারি প্রথা অবলম্বন না করে নিজ নিজ কর্মে ব্যস্ত। তা অবশ্যই ভালো করেছেন। তবে শুনেছি এই অঞ্চলে কোনো জমিদার নাকি খুব অত্যাচারী ছিলেন। ঠিক শুনেছেন, আমার দাদার দাদার বাপ ছিল খুব অত্যাচারী জমিদার। তাকে অবশ্য তার ছেলে পরাজিত করে, জমিদার সুলাইমান হোসেন। তার নীতি নিয়ম ছিল পরবর্তী প্রজন্মের জন্য এক বার্তা। তিনি কঠোর আর দয়ালু ছিল। মামু, এই প্রাসাদে কি নাচ গান এসবও হতো?
এতক্ষণ বাবার মামাদের কথার মাঝে আমরা দুই বোন তাদের পাশে গিয়ে বসি, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। হুট করে দিদির এমন প্রশ্ন শুনে আমারও জানার আগ্রহ বাড়ল। সত্যিই কি নর্তকীরা ছিল? হ্যাঁ মা, বন্যা সে তো ছিলই। জমিদাররা নর্তকী এসব পুষতো, নিজেদের আমোদ প্রমোদ ফুর্তি করতে এসব নারীরা ছিল একমাত্র উপায়। কিন্তু মামু, আমি তো বইয়ে পড়েছি মদ জুয়াও খেলা হতো, আর তাছাড়া আরও। কই, গল্প পরে করুন, আগে ওদের ছাড়ুন, হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, এরপর জমিদারি জমিদারি নিয়ে গল্পের আসর বসাবেন। সমস্যা নেই ভাবি, কি যে বলেন ভাইজান, এরা দুই ভাই জমিদার আর জমিদারি নিয়ে যদি গল্প শুরু করে তাহলে নাওয়া খাওয়া ভুলে যায়। জমিদারি নেই বলে ভেবো না আমার ক্ষমতা শেষ, চাইলে আবারও জমিদার আর জমিদারি সব হবে। তখন লোকে কিন্তু তোমাদের জমিদার গিন্নি বা রানীমা ডাকবে, বুঝলে? হয়েছে, অনেক হয়েছে, এবার চলুন তো। সানা আর মায়া, তোরা যা, নদী আর বন্যাকে কলপারে দেখে দিবি। আচ্ছা মা। কলপারটা ঠিক বাহিরে পিছনে দরজা খুলে বের হতেই আবার অবাক হলাম আমরা দুই বোন। তবে আমি বেশ হয়েছি অবাক। 19 বছর বয়সে এত সুন্দর দৃশ্য এত কাছ থেকে দেখার সুযোগ আমার হয়নি। তবে দিদির হয়েছে একটু কি একটু। দিদি এবার অনার্স ফাইনাল দেবে, আর্কিওলজিস্ট হয়ে যাবে কয়েকদিন পর। তাই দিদি নানান ধরনের বিষয়ের প্রতি, বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত ও পুরাতন এসবের জ্ঞান অনেক বেশি বলে আমি মনে করি। আমার চেয়ে তো অবশ্যই বেশি, এ আর কম কিসের। কলপাড়ার এক পাশ দিয়ে রাস্তাটি ঠিক পুকুর ঘাটে গেল। দুপাশে টব বসানো ফুলের, রাজ্যের ফুল সব এখানেই হুমড়ি খেলো। কত রং যেন একসাথে রামধনু সেজেছে দেখে আমার প্রথমে এই কথাই মনে হলো। কয়েক মিনিটে মায়া ও সানার সাথে আমাদের বেশ ভালো জমে গেল। তারাও খুব মিশুক, তাদের থেকে শুনতে শুনতে অনেক কিছু জানা হলো। এই ফুল গাছ কি লাগালো? মামুন ভাইয়া। ভাইয়ার ফুল খুব পছন্দ, কিন্তু ভাইয়া শহরে যাওয়ার পর এই দায়িত্ব আমাদের দুজনের। আপনি বেশ যত্ন নেয়, আমি শুধু সাহায্য করি। হাঁস আছে দেখলাম, কে দেখাশোনা করে? রহিমা খালা করে, উনি তো আবার এসব ভালো পারে। তবে আমরা মাঝে মধ্যে খাবার খেতে দিই, সবসময় আসি না। কেন? রাজহাঁসকে ভয় পাই তো। ভয় পাও হাঁসকে? আমার প্রশ্ন শুনে দুই বোন বিব্রত বোধ করলো, তাদের মুখ দেখে স্পষ্ট। কিন্তু আমি বিষয়টা ততটা ভেবে বলিনি, কারণ রাজহাঁস সম্পর্কিত আমার ধারণার ঘর কেবলই শূন্যের কোঠায় দাঁড়িয়ে আছে। তবুও সহসা দিদি বলে উঠল, নদী এসব সম্পর্কে কিছু জানে না। ওর মতে বোবা প্রাণীদের মধ্যে বাঘ, সিংহ আর ভাল্লুক ব্যতীত সব নিরীহ প্রাণী কেউ কারোর ক্ষতি করে না। কিন্তু দিদি, সাপও তো করে। আমার বোকা বোকা কথা শুনে তাদের কি হাসি, আর এদিকে দিদি কপাল চাপড়াতে চাপড়াতে শেষ। যদিও বা এটা আমার কল্পনা হতে পারে যে শখানে গালিও দিয়েছে আমাকে। আমি নিতান্তই বোকা বলে আমার বন্ধু হয়নি কেউ, সে এক দুঃখ বলে আমি মন খারাপ করতে গিয়েও করি না। একা ভালো লাগে আমার, ভালো লাগে ঘন্টার পর ঘন্টা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে আর নিজ মনে কল্পনাকে বাস্তবের কোথাও রূপান্তর করতে। এটা এক ধরনের অসুখ, নিতান্ত অসুখ, একাকী থাকার অসুখ। যেন সেবার সৌরভ হাঁসকে খাবার খেতে দিয়ে ধরতে যাবে, তখনই খেলো এক কামড়। ভাইটা আমার রেগে গিয়ে ওদের তাড়িয়ে দিতে গিয়ে নিজেই উল্টে তাড়া খেয়ে গোবরে মুখ থুবড়ে পড়লো। আমরা হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝলাম না। তারপর তারপর আর কি, পুকুরের পানিতে চুবিয়ে রহিমা খালা গোসল করালো ভাইকে। তোরা যে ওই দিন একজনের চুল আর একজনের চুলের সাথে চুইনগাম আটকে দিয়েছিলি, সেটা বলেছিস? কারোর চিকনা সুরে রাগি রাগি কণ্ঠস্বর শুনে পিছনে ফিরতেই দেখলাম সৌরভ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। খুব চটে গেছে বোধ হয়, হওয়ারই কথা। কয়েক মিনিটের আলাপে এভাবে কারোর কথা বলে দেওয়াটা আত্মসম্মানে লাগে খুব। তবুও পিচ্চি মানুষ, তার আবার কিসের আত্মসম্মান? কিন্তু না, আমি ভুল গ্রহে এসে পড়েছি। আজকের প্রজন্মে পিচ্চি না সদ্য জন্ম নেওয়া শিশুরও সম্মান বোধ আছে। রাজকীয় ভাব থাকাটা বোধ হয় খাবারের মাধ্যমে প্রকাশ পায় আমার মতে। বিশাল টেবিল জুড়ে হরেক রকমের খাবার সাজানো, ধোঁয়া ওটা শীতের সকাল মনে হচ্ছে সব আমার কাছে। বেশ ভালোই লাগলো। আপ্যায়নের ত্রুটির কোনো লেশ মাত্র রাখেনি।
তবুও আমি নিতান্তই এমন কম খাই। এ খাওয়ার কারণে আমাকে মা আজকাল কোথাও নিতে যায় না, বিশেষ করে বিয়ে বাড়িতে। সকলে যখন খাবারের প্রশংসা করে আমি চুপ করে থাকি। কি করে বলবো কোন আইটেমে কেমন হয়েছে? আমি তো এত আইটেম ছুঁয়েও দেখিনি। হয়তো রোস্ট পেয়ে খুশিতে পোলাওয়ের প্লেট সার্ভ করেছি। আজও তার ব্যতিক্রম হয়নি। আমি 1 চামচ কি তারও কম ভাত নিয়েছি, সাথে কয়েক টুকরো মাংস। মাংস খুব পছন্দ করি, তাও সাদা ভাতের সাথে। কিন্তু আফসোস, বিয়ে বাড়িতে গেলে মাংস বাদ পড়ে আমার খাবারের লিস্ট থেকে। আমার মতে এত সময় ধরে খাওয়ার কোনো মানেই হয় না। খাওয়ার পিছনে সময় নষ্ট করা একমাত্র বোকাদের ধর্ম। যদিও বা পুরো পৃথিবী আমাকে বোকা বলে আখ্যায়িত করেছে, তবুও আমি আমার চেয়ে বোকা আছে বলে মনে করি এমন নয়, কঠিন দাবিও করি। খাওয়ার পর গল্প হবে পুরনো জমিদার কাহিনী নিয়ে। তার জন্য 2 ঘন্টা বিশ্রাম গ্রহণ করার আহ্বান জানালো বড় মামা মোশাররফ হোসেন। আমাদের জন্য মায়া ও সানার পাশের রুম বরাদ্দ করা হলো। দোতলার ঠিক পশ্চিম পাশের কর্নারের রুমটি। পূর্ব পাশের রুমগুলোতে বাড়ির 3 ছেলের জন্য বরাদ্দ। ওপরের কয়েকটা রুম আছে জানা নেই, গুনে দেখিনি। তবে এদিক ওদিক মিলিয়ে ওপরে প্রায় 16টা রুম হবে আমার মতে। জিজ্ঞেস করব ভেবে রাখলাম, আর না হয় গল্পের আসরে জেনে নেব কোন ঘর কার জন্য ছিল। প্রথমে ভেবেছিলাম রুমগুলো হয়তো ছোট হবে, কিন্তু না, অবাক করার বিষয় রুমগুলো বেশ বড়। আমাদের রুমে একটা বড় খাট পাতা আছে, তাতে নকশা করা বিছানার চাদর পাতা আছে। মায়ার থেকে শুনলাম এটা নাকি বাড়ির ছোট বউ পাখিয়ারা বেগম করেছে। তিনি এসব খুব ভালো পারেন। অবসরে প্রায় এসব নতুন করে নতুন নতুন চিত্র তুলে ধরেন। খাটের পাশে একটা টেবিল আছে, যদিও বা তাতে 2 কি 3টে বই আছে। ধুলো নেই, হয়তো আমরা আসবো বলে পরিষ্কার করা হয়েছে। একটি চেয়ারও ছিল, পাশে বড় একটা আয়না রাখা আছে। ছোট ছোট বাঁশের তৈরি সোফা ছিল 2খানা, সাথে একটা ছোট টেবিল ও বাঁশ দ্বারা তৈরি। শিমশাম মাঝেও সুন্দর ছিল রুমটি। আমার বেশ ভালোই লাগলো। দিদির মুখ দেখে বোঝা মুশকিল পছন্দ হয়েছে কিনা। হয়তো হয়েছে, আবার হতেও পারে দিদি খুঁটিয়ে খুঁটিয়ে উদ্ধার করছে সেই সব জিনিস যা আমাদের মতন সাধারণ মানুষের চোখে পড়া বারণ। তবে দেওয়ালে 2টো ফটো ফ্রেম ছিল। কথার প্রসঙ্গে জানা গেল এই 2টো জমিদার শাহিন হোসেন ও তার 3য় স্ত্রী আঞ্জুমান রোজির। তিনি নাকি 3টে বিয়ে করেছেন। বৌমরা কপাল নাকি তার। লোকসমাজে তার আড়ালে সকলে তাকে বৌমরা কপাল খোয়া জমিদার বলতো। আফসোস হচ্ছে এখন আমার। এতক্ষণ জমিদারদের এত এত জনপ্রিয়তার কথা শুনে সেই সময়ে জন্ম না হওয়ার জন্য যে হাহুতাশ ছিল, তা কয়েকটি লাইন শোনার মাঝে সমাপ্তি রেখা টান দিয়েছে মনের গহীন থেকে। যদিও বা সবার জীবনে একরকম ঘটনা ঘটেনি। এই যে সুলাইমান হোসেন, তিনি ছিলেন প্রজাদের চোখের মণি। তাই সবার রাজত্ব আলাদা, সবার গল্পও আলাদা। ভাবতে ভাবতে কখন যে গা হেলিয়ে 2 চোখ বন্ধ করলাম জানি না। দিদির ডাকে ঘুম ভাঙতে জানলাম আমি পাক্কা 2 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছি। চাঁদের আলো গায়ের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পেল। নিজেকে সুন্দর লাগছে বোধহয়। যদিও বা আমি শ্যামকন্যা। অবশ্যই একজন খুব যত্নে নাম দিয়েছে শ্যামকন্যা। তাকে দেখার আগ্রহ রয়ে গেছে অচিরে, তবুও দেখা মেলে না তার। কথায় আছে না, দামি জিনিস সহজে পাওয়া যায় না, আবার ছোঁয়াও যায় না। ছাদের মাঝে চেয়ার পাতা মাদুর পাততেই সবাই গোল হয়ে বসেছি গল্প শুনবো। আমার বেশ মনে ধরেছে ছাদে কৃত্রিম আলোয় আর চাঁদের আলোয় সৌন্দর্য যেন উপচে পড়ছে। আমার চোখে সুন্দর নাকি সবাই, চোখও এত সুন্দর লাগছে জানা নেই। মামিরা পপকর্ন, ঝালমুড়ি, পিঠা, চা, বিস্কুট, কত কি নাস্তা নিয়ে গল্প আসর জমাতে বসলো। এক রাজা ছিল এই অঞ্চলের মাথা। তিনি খুব অত্যাচারী ছিলেন। তাকে পরাজিত করে এক জমিদার জমিদারি শুরু করে। তারই বংশধর হলাম আমরা। এটা সেই রাজবাড়ি মামু? না রে মা, এটা রাজবাড়ি না, এমনকি এটা সেই জমিদারের প্রাসাদও না। তাহলে এটা তো আরও পরে বানানো হয়। তবে আগের রাজবাড়ি ধ্বংস হয়ে গেছে, আর জমিদার বাড়ি সেটা তো পরিত্যক্ত। ওখানে কেউ কি যায় মামু? না আপি, ওখানে ভূত থাকে, তাই না বাবা? ভূত? ভূত বলে তো কিছুই হয় না। ওসব মানুষের যত সব আজগুবি চিন্তাধারা। তাহলে কেউ যায় না কেন?
ওই যে চিন্তা মানসিকতা, মানুষ এভাবে তৈরি, ভয়কে নিয়ে বাঁচে, মনের মাঝে যা পুঁজি করেছে সেটাই মানে। আপনারা কখনো গিয়েছেন? হ্যাঁ, ছোটবেলায়, তবে ঢুকতে পারিনি। আর এই বাড়ি? এটা তো সুলাইমান হোসেনের তৈরিকৃত প্রাসাদ, যা তিনি তার প্রিয় রানী রূপলি থাকতেন। খুব ভালোবাসতেন তিনি। ওপরের দক্ষিণের বিশাল বড় হলরুমের মতন ঘর আছে, ওটাই রূপালী আর সুলাইমান হোসেন থাকতেন। বিশাল বড় ঘর তাদের একান্ত ছিল। ভালোবেসে বিয়ে করেছেন তিনি। বছর ঘুরতেই আলো করে এলো তার 2 ছেলে সন্তান। বড় হলো শাহিন হোসেন আর ছোট হলো শামীম হোসেন। শোনা যায় পুরনো রাজপ্রাসাদের পাশে খেলতে গিয়ে বল গিয়েছে সেই বাড়ির ভিতর। বল আনতে গিয়ে আর ফিরে আসেনি। 2 দিন তন্ন তন্ন করে খুঁজেও দেখা মিলল না তার। 3 দিন পর প্রাসাদের পিছনের পুকুরে শামীম হোসেনকে মৃত অবস্থায় পায় এক কাঠুরিয়া। এরপর থেকে ওই প্রাসাদে ঢোকা নিষেধ করা হয়। আর গ্রামে ছড়িয়ে পড়ে কোনো এক নর্তকীর আত্মা নাকি প্রতিশোধ নিতে ফিরে আসে। কেন? তাকে কি খুন করা হয়েছে? শোনা যায় সুলাইমান হোসেনের বাবার ভাই, মানে সুলাইমান হোসেনের চাচা, এক নর্তকীর প্রেমে পড়েছে। তিনি বিয়ে করতে চাইতেন, কিন্তু মান সম্মান ডুবে যাবে এই ভয়ে ভাইকে সাবধান করে। এরপর তিনি সাবধান না হলে তাকে বন্দি রাখা হয়। কিন্তু প্রাসাদের এত বড় খবর লুকিয়ে থাকেনি, ছড়িয়ে গিয়েছে প্রাসাদের বাহিরের আনাচে কানাচে। এতে প্রজাদের মুখে শোনা যেত হাজারো কথা, যার ফলে নর্তকীকে বের করতে যান সুলাইমান হোসেনের বাবা। কিন্তু তিনি নিজেও নর্তকীর রূপে পাগল প্রায় অবস্থা। কিন্তু বিয়ে তো সে কোনো মতে করা সম্ভব না। স্ত্রী থাকতেও অনেকে রাজা, জমিদার, পরনারীকে শয্যা সঙ্গী বানায়। তেমনই সুলাইমান হোসেনের বাবা সেই নর্তকীকে এক রাত কাটানোর প্রস্তাব দেন। কিন্তু রাজি হয়নি নর্তকী ঝিনুকমালা। ভবিষ্যৎ জমিদারকে প্রত্যাখ্যান করেছে, মেনে নিতে পারেননি তিনি। রেগে মাথা ফেটে যায় অবস্থা। মধ্যরাতে নর্তকীদের নৃত্য দেখে মদ্যপান করে পুরো মাতাল হয়ে 3য় তলায় সেই রুমে যায় যেখানে নর্তকীকে আগে থেকে বন্দি করে রাখা হয় তার আদেশে। এই অবস্থায় নিজের পুরুষত্ব জাহির করে তিনি। নৃশংসভাবে নিজের মনের বাসনা পূর্ণ করে। এক পর্যায়ে নর্তকী অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। সকালে প্রহরীরা লাশ বের করে রুম থেকে। প্রিয়তমার এরকম চরম মৃত্যু তার ভাইয়ের হাতের কারণে ভেবেই ঘৃণায় রাগে 2 চোখ লাল হয় সুলাইমান হোসেনের চাচা আব্দুল হোসেনের। কিন্তু তিনি অপারগ ছিলেন। বাবা ভাইয়ের বিরুদ্ধে কিছু করতে পারবেন না বিধায় নিজের লজ্জা ঢাকতে বিষ খেয়ে আত্মহত্যা করেন। এরপর থেকে অনেককে মনে করেন ঝিনুকমালাই এসব খুন করছে মানে? নর্তকীর মৃত্যুর পর থেকে প্রায় অনেকগুলো মেয়ে ছেলে হারিয়ে যেত। কয়েকদিন পর পর পাওয়া যেত তাদের মৃতদেহ, কখনো বদ্ধ রুমে তো কখনো পুকুর পাড়ে। সকলে তখন বিশ্বাস করছে এসব কর্মফল মাত্র। তবে কয়েক বছর পর সুলাইমান হোসেনের জন্ম হয়। তখন জন্ম দিয়ে তার মা মারা যান। অনেকের মতে এই ছেলে বাবাকে পরাজিত করবে বলেই এতদিন তার ক্ষতি করে নাই। মাকে নাকি নিয়ে গেছে দুর্বল হওয়ার জন্য কেউ সামনে বাধা না হতে পারে। তারপর আর কি? পিতা পুত্রের যুদ্ধে পিতা হেরে যায়। পুত্র পুরনো প্রাসাদ পরিত্যক্ত ঘোষণা করে নতুন প্রাসাদ তৈরি করে। মামু, আমাদের যে ঘরে দেওয়া হয়েছে সেখানে যাদের ছবি আছে তারা জমিদার শাহিন হোসেন ও তার প্রিয়তমা আঞ্জুমান রুজি। তিনি 3টে বিয়ে করেন। প্রথম 2টো বউ মারা যায়, একটা রুমে আর একটা ছাদ থেকে পড়ে। হয়তো দাদার পাপের শাস্তি ভোগ করছে নাতি, লোকের মুখে শোনা। কিন্তু জানা নেই কেন এমন হয়েছে। রাত হয়েছে অনেক, চলুন খেতে। ঘড়িতে 10টার কাঁটা ছোঁয়া শেষ। আর গল্পের এতটুকু বলে ইতি টানলেন মামা। হয়তো কাল নয়তো অন্য কোনো দিন আবারও বলবেন, কিংবা কোনোদিনও না। বারবার ঝিনুকমালার কথা মনে পড়ছে। দেখতে নাকি পুতুলের মতন ছিল। বারবার মনে হচ্ছে ওই দৃশ্য আমি খুব কাছ থেকে দেখেছি। চোখে রাজ্যের ঘুম, তবুও শান্তিতে চোখের পাতা এক করব তার উপায় নেই। একটা মুখ ভেসে যায়, আমায় খুব ডাকছে, ছুঁয়ে দেব না? থাক, ভাবতে লাগে খারাপ। কেটে গেল 2 দিন। এর মাঝে একদিন ঘুরতে বের হয়েছি। গ্রামের পাশে শাপলার যে বিলটা দেখতে মনে হয় শাপলার রাজ্যে আমি বোধহয় রাজকুমারী।
শাপলারা আমার মাথা নত করে কুর্নিশ জানাচ্ছে। ছোট্ট একটা ডিঙি নৌকার ব্যবস্থায় মামা করে দিল। আমি, দিদি, সানা, মায়া নৌকা করে কিছুটা পথ ঘুরে আসলাম। আমি তো ভেবেছি বর্ষা বিধায় পানির কারণে কোথাও যেতেই পারবো না। অবশ্যই তাতে ক্ষতি হতো না। এই যেমন আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থামার নামই নিচ্ছে না, তবুও বোর হচ্ছি না। কি সুন্দর প্রাসাদের প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখছি। দিদি তো মহা সুখে সব দেখছে, আবার নোটপ্যাডে কি সব লিখে রাখছে। বুঝি না কি এত দেখে, খুঁজে খুঁজে বের করে। বিরক্ত লাগে না? হয়তো লাগে না। আমার মতন কি সবার বিরক্ত হওয়ার কারণ এক না? দুদিন কেটে গেল জমিদার বাড়িতে আমাদের। এর মাঝে একদিন গ্রাম দেখতেও এসেছি। বেশ মনোমুগ্ধকর ছিল গ্রামটা। আমারও ভালো লাগে। অবশ্য আমার সব ভালো লাগে না শব্দটা আমার ডিকশনারিতে নেই। আবার সে যাই হোক, মাথা ধরেছে ভীষণ। কিন্তু কেন আমি জানি, কিন্তু কাউকে বলতে পারছি না। আপনি যাবে মহল ঘুরতে? বন্যা বলল, মহলে কি কোনো এমন জায়গা আছে যেখানে আগেকার কোনো ইতিহাস খুঁজে পাবো? জায়গা তো অনেক আছে, কিন্তু কতটা তোমার কাছে আসবে তা জানি না আপনি। তার কোনো ব্যাপার না। তোমাদের চোখে যা ধরা দেয় না, তা আমার চোখে নিমেষেই ধরা দেয় গো বোন। চলো তাহলে। এই নদী আয়, আজ আমরা মহল ঘুরে দেখব। আমি যাব? হ্যাঁ যাবি, আয়। দিদি তারাই গেলাম। অবশ্য ঘুরে ঘুরে সব দেখতে ভালোই লাগছে, তবু আজ মনস্থির করতে আমি অক্ষম হলাম বারবার। কেন জানি মন আজ হারিয়ে যাচ্ছে। অন্য কেউ হলে নির্ঘাত ভাবতো প্রেম প্রেম গন্ধ, কিন্তু আমায় তো আবার এসব ছুঁতে পাবে না। কেমন আলসেমি আলসেমি লাগে প্রেমের কথা শুনলে। একবার স্কুলে এক বন্ধুর প্রেমপত্র দিয়েছিল। জীবনে প্রথম চিঠি পেলাম, খুশিতে আত্মহারা আমি। খুব আগ্রহ নিয়ে কাঁচা হাতের লেখায় চোখ বুলিয়ে নিলাম। প্রিয় বলে সম্বোধন করলাম না তোকে। তোকে দেখলে প্রেম প্রেম গন্ধ পায়। যেমন মৌমাছি ফুলের গন্ধ পায়, পিঁপড়ে পায় মিষ্টির, আমি তেমন পাই। রাতে তোকে আমার স্বপ্নে এসে লবণ দিয়ে তেঁতুল খেতে দেখি, আমার শখের মাচার ওপর বসে। দুঃখ হয় না, বেশ হাসি আমি। তোর খিলখিল হাসি আমাকে মাতাল করে। ব্যাঙের মতন লাগে আমার বুকটাতে। ব্যাঙ যেভাবে লাফিয়ে পানিতে পড়ে, আমার হৃদয়ও সেভাবে লাফিয়ে তোর প্রেমে পড়েছে। রাত আকাশে চাঁদের মাঝখানে চরকা কাটে যে বুড়ি, সবাই তাকে দেখে, কিন্তু আমি সেখানেও তোকে দেখি। দুটো পাখি একসাথে বসলে আমার মনে হয় তুই আর আমি আগের জন্মে পাখি ছিলাম। তোর পাশ দিয়ে যাওয়ার সময় কচুরিপানা ফুলের গন্ধ পাই, আমার ভীষণ প্রিয় বলে। তোর চোখে কাজল আছে, তুই কি পরিস? আচ্ছা, কাজল কি পাতিলের তলায় থাকা কালি? আমি জানি না। তোর যদি কাজল পছন্দ হয়, তাহলে আমি আম্মার রান্নাঘর থেকে পাতিলের কালি সংগ্রহ করে কাজল এনে দেব তোকে। আমার তো কেনার সামর্থ্য হয়নি আপাতত, এটুকু দিয়েই চালাই। পোষাবে না ইতি তোর প্রেমে মাতাল হওয়ার হৃদয়? প্রেমপত্র পড়ে বেশ হাসলাম। ব্যাং, কচুরিপানা ফুল, পাতিলের কালি, আরো কত কি। এটা প্রেমপত্র, তবুও আমার ভালো লেগেছে। এরপর আর এমন চিঠি কেউ দেয়নি। কলেজে বইয়ের মাঝে একটা পেয়েছি, বড় বড় ইংরেজিতে লেখা, ডিয়ার নদী, আই নো দ্যাট আই লাভ ইউ। এখানে কোনো অভিযোগ নেই, শুধুই আছে ভালোবাসা। ইতি শুভ্র। যাক, দু লাইনে প্রকাশ করা গভীর অনুভূতি ভেবে মুগ্ধ হয়েছি। তবে হৃদয়ের ভালোবাসা প্রকাশ কিশোর বয়সে ধরা দেওয়া কৌতূহলের মতন কেউ এভাবে সরল ভাষা বলতে পারবে না। আর কোনোদিন এটা বুঝেছি। এত কিছুর পরও প্রেম হয়নি আমার। সানার মায়া আমাদের একটা রুমে নিয়ে গেল। এই রুমে অনেক পুরাতন ছবি, আসবাবপত্র রয়েছে, তবে দেখে মনে হচ্ছে কয়েকশো বছর আগে। সে যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম। একটা ছবি দেখে কৌতূহলে তুলে সোজা করতেই পিলে চমকে উঠলাম। হাত পা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘামের আভাস দেখা দিয়েছে। শ্বাস নালি বন্ধ হয়ে আসছে। কেউ আমার গলায় খুব শক্ত করে ধরে রেখেছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দম শেষ হয়ে যাচ্ছে, তবু আমি মরছি না। দুই চোখ খোলা বন্ধ হয়ে একটু দুঃস্বপ্নও হচ্ছে না। কি হয়েছে আপু? সানার ধাক্কায় আমি নর্মাল হতে পেরেছি। খুব কষ্ট হয়েছে, তবুও সামলে নিয়ে বললাম, কিছু না। ও আচ্ছা, সানা, এই ছবিটা কার? আরে ওটা এই যে বাবা বলল না নর্তকী হত্যা হয়েছে, এটা সেই নর্তকীর কন্যা সুরেয়া। ও আচ্ছা, কি হয়েছে? আপু, নর্তকী কন্যা সুরেয়া বেশ কি সুন্দর তো দেখতে। চোখগুলো কি টানা টানা,
দেখ নদী, তোর মতন গালের ডান সাইডে বড় করে একটা লাল তিল আছে। দিদির কথায় আমিও ভালো করে দেখলাম, সাথে সানা ও মায়াও দেখলো। বন্যা আপু, তোমার চোখ তো দারুণ, আমরা এতদিন খেয়ালও করিনি। সত্যি দিদি আমার এবার আর্কিওলজিস্ট হয়ে যাবে পাক্কা। তবে এত মিল! আমার রুমে জানালা খোলা, বাতাসে লিখতে দিচ্ছে না। সেদিন স্বপ্নে আমি সুরিয়া নর্তকীকেই দেখেছি, যাকে আমি আমার স্বপ্নে নিজের সত্তা বলে দাবি করেছি। কিন্তু আদেও কি সেটা আমি ছিলাম? তবে দুদিন পর বাস্তবে সত্যি কয়েকশো বছর আগে এমন কেউ ছিল। ভাবতেই আজ হাত পা ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। পানি খাওয়ার পরও পিপাসা কমে না। মনে হয় সেদিন আমিও ছিলাম, আমি সেখানে সশরীরে উপস্থিত ছিলাম। তবে কি আমার পুনর্জন্ম হলো? আদেও কি পুনর্জন্ম বলে কিছু হয়? কিন্তু আমার স্বপ্ন, কল্পনা, বাস্তবে যা ঘটলো, তা কি আমার মনের ভুল নাকি অন্য কিছু? জানতে চাই না আমি। আমি বাঁচতে চাই শুধু একটু শান্তিতে। কয়েক মাস কেন, আজ কয়েক বছর পেরিয়ে গেল, আমি বেশ আছি। তবুও কলমের খোঁচায় যখন লিখছি, আমার দেহ শিহরিত হচ্ছে বারবার। বারবার গ্লাসে রাখা পানি কাচ্ছি। এসি অফ করে ফ্যান ছেড়ে দক্ষিণা জানালা খুলে দিলাম। বাতাসে সব উঠিয়ে নিয়ে যাচ্ছে, লণ্ডভণ্ড করছে আমার রুমের পরিপাটিকে। তবু আমার লোমহর্ষক হচ্ছে পুরো অঙ্গে। আমি নিছক এক রাতের স্বপ্ন ভাবছি। যার কথা ভাবছি সে কারোর হাতে খুব বাজেভাবে স্পর্শ পেয়ে সহ্য করতে না পেরে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আর ভাবতে পারছি না আমি, পুড়িয়ে গেল বোধ হয়, তাই সমাপ্তের রেখা টেনে দিলাম। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।